আচ্ছা আমরা চলে আসি আমাদের যেখানে ছিলাম আমরা সেখানে চলে আসবো। সো আমরা পড়ছিলাম স্থিতিস্থাপকতা নাকি? হ্যাঁ, স্থিতিস্থাপকতা আমরা অলরেডি পড়েছি হচ্ছে এই যে চাহিদার আইস্থিতিস্থাপকতা আগ পর্যন্ত আমরা পড়েছি। এখন আমরা শুরু করবো চাহিদার আইস্থিতিস্থাপকতা। আমরা একটু দ্রুত আগাবো যেহেতু অলরেডি তোমাদেরকে আমি এটা নিয়ে ডিসকাস করছি, কথা বলছি। সো চলো আমরা করি চাহিদার আইস্থিতিস্থাপকতা। দেখো এটা একদম সিম্পল কথা, চাহিদার দামের মতোই, শুধু দামের জায়গায় কি হবে, আয় হবে। তাহলে কি এখানে আমরা বলবো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের, হ্যাঁ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো ভোক্তার আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আইস্থিতিস্থাপকতা বলে। ঠিক আছে, ওকে। তাহলে কি বলেছে যে অন্যান্য অবস্থা পরিবর্তিত কোনো ভোক্তার আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আইস্থিতিস্থাপকতা বলে। তো এখানে উপর হবে চাহিদা আপেক্ষিক পরিবর্তন, নিচে হবে আয়ের আপেক্ষিক পরিবর্তন। তারপর আগের মতোই চাহিদা আপেক্ষিক পরিবর্তনকে আমরা বলি কি, চাহিদা পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক চাহিদা। আয়ের আপেক্ষিক পরিবর্তনকে আমরা বলবো আয়ের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক আয়। হ্যাঁ, তো চাহিদা পরিবর্তনকে আমরা বলি ডেল্টা কিউ, আর আয়ের পরিবর্তনকে আমরা বলি শুধু কিউ, সরি প্রাথমিক চাহিদাকে শুধু কিউ বলি। আয়ের পরিবর্তনকে আমরা বলি ডেল্টা ওয়াই, আর প্রাথমিক আয়কে শুধু আমরা ওয়াই বলবো। তো ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা ওয়াই ডিভাইড বাই ওয়াই যদি হয় তাহলে এটা আমরা উপরটা যেমন সেটা আমরা লিখলাম, এই মাঝখানটা যদি আমরা ভাগ লিখি, সরি মাঝখানের ভাগটা যদি গুণাকার লিখি এই নিচেটা উল্টে যাবে, অর্থাৎ ওয়াইটা উপরে ডেল্টা ওয়াইটা নিচে আসবে। তারপর ডেল্টা ওয়াইটা এর পাশে আনবো, কিউকে আমরা এর পাশে নিয়ে যাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইওয়াই এর সূত্র। তাহলে ইওয়াই এর সূত্র কি হবে, ইওয়াই সূত্র হবে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই কি হবে, কিউ হবে আগের মতো ইপি এর মতো, শুধু পি এ যা কি হবে ওয়াই হবে, এইটুকুই পার্থক্য। ঠিক আছে, সূত্র পারবো স্যার? এগুলো কঠিন লাগে, এগুলো যদি কঠিন লাগে তাহলে কেমন হবে? আচ্ছা তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও তো। হ্যাঁ সবাই, এখন মানুষজন অনেক কম, ঠিক আছে সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও। বন্ধু বান্ধব যারা ক্লাস করছিল তাদেরকে একটু অ্যাড করে নাও। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সব সূত্র প্যাচ না লাগার জন্য আমি একসাথে 4টা সূত্র লিখে দিয়েছিলাম, আবার লিখে দেব। টপিক শেষ হলে আমি আবার 4টা সূত্র একসাথে লিখে দিব। ঠিক আছে, আবার 4টা সূত্র আমি একসাথে লিখে দিব। আগে এইটুক ঠিক আছে কিনা বলো? ইওয়াই সূত্র পারবো? এটা ইওয়াই হবে। হ্যাঁ, ইওয়াই সূত্র আমরা পারবো। আচ্ছা চলো একটা ম্যাথ করি আমরা, চাহিদার আইস্থিতিতে আমরা একটা ম্যাথ করব। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, যে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে এখানে আসলে দুই ধরনের দ্রব্য আছে। একটা হচ্ছে এরকম যে আমাদের যদি আয় বাড়ে, ভালো করে শুনবা, এক্সাম্পলটা ভালো করে শোনো। মানুষের যদি আয়, এই আয় যদি বৃদ্ধি পায় তাহলে এটার যে চাহিদা সেই চাহিদাকে আমরা বলি কিউডি। মনে করো আয় যদি হয় 1000 কোন একজন ব্যক্তির, চাহিদা হচ্ছে 10, আয় বেড়ে 1000 টাকায় 2000 টাকা হইলে আয় যদি বেড়ে যায় তাহলে চাহিদা, ইনকাম যদি বাড়ে আর কি, হ্যাঁ মানুষের যদি ইনকাম বাড়ে তাহলে চাহিদা বাড়তেও পারে। এটা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে হয়, ইনকাম বাড়লে চাহিদা বাড়ে, এটা হয়ে থাকে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে। আয় বাড়লে চাহিদা বাড়ে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে হয়। আরেকটা দ্রব্য আছে নিকৃষ্ট দ্রব্য, যেই দ্রব্যগুলোর ক্ষেত্রে আয় যদি বৃদ্ধি পায় তাহলে এটার যে চাহিদা সেই চাহিদা কি পাবে, আয় যদি বৃদ্ধি পায় চাহিদা এখানে কি পাবে জানো? মনে করো আয় হচ্ছে 1000, চাহিদা হচ্ছে 10, আয় বৃদ্ধি পেয়ে 2000 হলে চাহিদা উল্টা কমে যায়। স্যার এটা কেমন হয় শোনো, আমি যদি বলি এখানে এটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে মনে করো তোমাদের বাসায় তোমার আব্বুর ইনকাম হচ্ছে 1000 টাকা, তখন তোমরা মোটা চাল ক্রয় করো 10 কেজি। মোটা চাল বলছি আমি, মোটা চাল মানে হচ্ছে নিকৃষ্ট দ্রব্য মনে করো, হ্যাঁ যেটা ভ্যালু কম, দুটো দ্রব্যের মধ্যে চিকন চাল আর মোটা চালের মধ্যে যেটা ভ্যালু কম, যেমন তোর মোটা চাল, সেটাকে আমরা নিকৃষ্ট দ্রব্য বলি। তাহলে আয় যদি 1000 হয়, চাহিদা হচ্ছে 10 কেজি, তোমার বাবার ইনকাম 1000, তোমাদের মোটা চালের চাহিদা 10 কেজি। তোমার বাবার ইনকাম যদি 2000 টাকা হয়, মোটা চালের চাহিদা বাড়বে না কমবে? ডেফিনেটলি তোমরা এখন আর মোটা চাল খাবা না, যেহেতু তোমাদের ইনকাম বাড়ছে, মোটা চালের চাহিদা কি হয়ে যাবে, আরো কমে যাবে, তাই না?
তার মানে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা বাড়ে, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কি হয়ে যায়, উল্টা কমে যায়। কেমন? তাহলে এখানে আমরা দুইটা ম্যাথ করবো, একটা হচ্ছে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে যেখানে আয় বাড়লে চাহিদা বাড়ে, এই যে আয় বৃদ্ধি পাইছে চাহিদা বৃদ্ধি পাইছে। তো কি বলছে, কোনো ব্যক্তির আয় 2000 টাকা থেকে বেড়ে 4000 টাকা হলে কোনো দ্রব্যের চাহিদা 100 থেকে বেড়ে 200 হয়েছে, তার মানে আয় বাড়ছে তো চাহিদা বাড়ছে, তার মানে এটা অবশ্যই কি দ্রব্য, সাধারণ দ্রব্য হবে এটা। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে ইউআই বের করি, সো ইউআই সমান আমরা লিখতে পারি ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ডিভাইড বাই কি হবে, কিউ হবে। সো দেখো এখানে আমরা মান বসাবো, এখানে আমরা বসাবো ডেল্টা কিউ এর মান বসাবো, তারপর ডেল্টা ওয়াই এর মান বসাবো, এবং ওয়াই এর মান বসাবো, কিউর মান বসাবো। ঠিক আছে, ওয়াই মানে হচ্ছে প্রাথমিক আয়, বলো এই স্যার এই চিত্রের মধ্যে এটার মধ্যে প্রাথমিক আয় হচ্ছে 2000 ছিল, সেখান থেকে বেড়ে 4000 হয়েছে, ওকে ফাইন। আর প্রাথমিক চাহিদার পরিমাণ ছিল আগে ছিল 100, হয়েছে এখন কত, 200 একক। তাহলে এটা হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ 100 হবে, এখানে প্রাথমিক চাহিদার পরিমাণ কত হবে, 100 হবে, ওকে ফাইন। আর ডেল্টা কি মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, চাহিদা আগে ছিল 100 হয়েছে 200, তাহলে চাহিদার পরিবর্তন কত, ওই যে 200 থেকে 100 বিয়োগ করব, পরিবর্তিত মান থেকে প্রাথমিক আমরা বিয়োগ করব, 200 থেকে 100 বিয়োগ করলে আনসার হবে কত, 200 থেকে 100 বিয়োগ করলে আনসার হবে 100। আর ডেল্টা ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ডেল্টা ওয়াই মানে কি বলতো, ওয়াই এর পরিবর্তন। ওয়াই এর পরিবর্তনটা কি, আমাদের আই এর পরিবর্তন আর কি। হ্যাঁ, আগে ছিল 2000 হয়েছে 4000, তাহলে পরিবর্তন কত হবে, ওয়েবসাইটে অ্যাডমিশনের কোর্সটা অ্যাড করতে বলো। আগে ছিল 2000 হয়েছে 4000, তাহলে এখন আমরা 4000 থেকে 2000 বিয়োগ দিব। তাহলে 4000 থেকে আমরা যদি 2000টা বিয়োগ দিয়ে দিই, 4000 2000 যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আনসার হবে হচ্ছে 2000। ওকে, তাহলে আমরা মানটা বসাই দিই, তাহলে উপর হবে আমাদের ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদা পরিবর্তন, সো 100, ডেল্টা মানে হচ্ছে ওয়াই পরিবর্তন, ওয়াই পরিবর্তন হচ্ছে 2000, ওকে ফাইন, ইন্টু ওয়াই মানে হচ্ছে 2000 উপর হবে, নিচে কিউ মানে হচ্ছে 100 হবে। তাহলে আমাদের আনসার কি, আচ্ছা এটা বাংলা লিখি, বাংলাদেশ করে ফেলছি না, আচ্ছা এটা বাংলা লিখি, তাহলে এটা হবে আমাদের। তাহলে এখন আমরা ভাগ করতে পারলে তো ভালো, এটা ভাগ হবে, এটা যদি চলে যায় তাহলে আনসার কত হবে, আনসার হবে 1, আনসার কত হবে 1 হবে। অথবা তুমি বর্ষাতে গুণ করতে পারো, নিচে গুণ করবে, তাহলে আনসার কত হবে, আনসার বের হয়ে যাবে। তাহলে ইপি এর মান যেহেতু ইওয়াই এর মান যেহেতু কত আসছে 1 আসছে, এটা কিন্তু ধনাত্মক মান, মনে রাখবা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ইওয়াই এর মান ধনাত্মক আসবে, কারণ আয় বাড়লে চাহিদা বাড়বে, আয় বাড়লে চাহিদা বাড়ে, বুঝছো। আমাদের ইনকাম 2000 থেকে 4000 হলে চাহিদা 100 থেকে 200 হয়েছে, তার মানে আয় বৃদ্ধি পেলে চাহিদা কি পাবে, বৃদ্ধি পাবে। কেমন? তাহলে কি বলছে নোট, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়স্থিতিশীলতার মান ধনাত্মক হয়। হ্যাঁ, হয়েছে। আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে ইউআই মান আমরা বের করছি, ইউআই মান আসছে 1, তার মানে ধনাত্মক। তো পরীক্ষা প্রশ্ন আসবে যে চাহিদার স্থিতিশীলতা বের করে, যেহেতু দাম আয়ের সাথে চাহিদা আছে, তার মানে চাহিদা বের করতে পারা মানে কি, চাহিদার আয়ের সাথে বের করতে বলা। হ্যাঁ, এবং বের করতে বলে তোমাদেরকে বলবে যে তোমার দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে যদি ইউআই এর মানটা পজিটিভ আসে, তাহলে সাধারণ দ্রব্য, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ইউআই মান কি হয়, ধনাত্মক হয়। আর যদি ঋণাত্মক আসতো, এটা যদি ইউআই মান যদি ঋণাত্মক আসতো, তাহলে সেটা বলতে আমরা কি, নিকৃষ্ট দ্রব্য। তাহলে আমরা সেরকম একটা দেখি, এই যেখানে দেখো বলছি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে, এটা তো পরীক্ষা দেওয়া থাকবে না। হ্যাঁ, এটা তো আমাদেরকে বের করতে হবে। সো আয় বাড়লে চাহিদা এখানে কমে যাবে। যেমন বলছে কোনো ব্যক্তির আয় 2000 টাকা থেকে বেড়ে 2000 টাকা হলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা ছিল 200, আয় বেড়ে 4000 টাকা হলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কমে কত হয়েছে, 100 হয়েছে। তাহলে এটা আমরা ইউআই বের করি, তোমরা কি পারবা আনসার?
এই করো তো, তাহলে ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ডিভাইড বাই কি হবে, ওয়াই ডিভাইড বাই কিউ হবে। তাহলে এখানে আমরা মান বের করবো, এখানে হ্যাঁ এখানে আমরা মান বের করবো ডেল্টা কিউ, এটা মান বের করবো, ডেল্টা ওয়াই এটা মান বের করবো, ওয়াই এর মান বের করবো, কিউ এর মান বের করবো। দেখো ওয়াই মান হচ্ছে প্রাথমিক চাহিদা, সরি প্রাথমিক আয় হচ্ছে 2000 এবং প্রাথমিক যদি আমরা বলি চাহিদার পরিমাণ সেটা ছিল 200 একক। ওকে, আর ডেল্টা কি মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, ডেল্টা কি মানে হচ্ছে চাহিদা পরিবর্তন, আগে ছিল 200 হয়ে গেছে 100, তাহলে 100 মাইনাস 200, 100 মাইনাস কত হবে 200, অর্থাৎ পরিবর্তন মাধ্যমে প্রাথমিক নাম্বার বের 100 মাইনাস 200, তাহলে আসতে হবে মাইনাস 100। ওকে, আর ডেল্টা ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন কি, আগে ছিল 2000 হয়েছে 4000, ওয়াই আগে ছিল 2000 হয়েছে 4000, তাহলে 4000 থেকে আমরা 2000 বের করে দিব, 4000 মাইনাস 2000 পরিবর্তন বাদের মান বের করতেছি, তাহলে আসতে হবে 2000। ওকে, আমরা আনসারটা বসাই দিই এখানে, তাহলে ডেল্টা কিউ মানে হচ্ছে মাইনাস 100, ওকে, ডেল্টা ওয়াই মানে হচ্ছে 2000, ওকে, তারপর হচ্ছে ওয়াই মানে হচ্ছে আমাদের 2000, নিচে হবে 200, তাহলে এই ডেটা কাটারগুলো চলে যাবে, 100কে 200 দিয়ে ভাগ করলে, 100কে 200 দিয়ে ভাগ করলে আসতে হবে মাইনাস 0.5, বা এটাকে মাইনাস হাফও লিখতে পারো, মাইনাস হাফ, হ্যাঁ মাইনাস হাফও লেখা যাবে। সো এটা হচ্ছে আনসার, যে আমাদের আনসারটা ঋণাত্মক বের হয়েছে। এখানে আবার ঋণাত্মক থাকলে পজিটিভ করে ফেলিও না, হ্যাঁ শুধুমাত্র ইপি এর ক্ষেত্রে কি হয়, ঋণাত্মক থাকলে সেটা পজিটিভ হয় শুধু ইপি এর ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু হবে না। হ্যাঁ, সো তাহলে আমরা আমাদের ইওয়াই এর মান বের হয়েছে কত, মাইনাস বের হয়েছে, আর মাইনাস মানে কি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কি হবে মাইনাস হবে, আর সাধারণ দ্রব্যের ক্ষেত্রে কি হবে পজিটিভ হবে, ধনাত্মক হবে। আমরা কি বুঝছি, পারবো? এটা সবাই বলতে পারবে কিনা, একটু সবাই রেসপন্স করবা, হ্যাঁ একটু সবাই রেসপন্স করো। ওকে, তাহলে আমাদের ইওয়াই শেষ, চাহিদা স্থিতি আমাদের শেষ, এরপর আসলে চাহিদা আর স্থিতিস্থাপকতা। এটা একটু আমাদেরকে ভালো করে নজর দিতে হবে, কারণ এখানে দুইটা দ্রব্য নিয়ে কথা বলবে। হ্যাঁ, একটা দ্রব্যের দামের সাথে অপর একটা দ্রব্যের চাহিদার কথা বলবে। যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের যদি কথা বলি, সেই দ্রব্যের চাহিদা, তখন সেটা হয় চাহিদার দাম, স্থিতিস্থাপকতা। কিন্তু একটা দ্রব্যের দামের সাথে অপর একটা দ্রব্যের চাহিদার কথা বললে তখন হয় চাহিদা আর স্থিতিস্থাপকতা। মনে থাকবে? মনে থাকবে সবাই? ওকে, তাহলে চলো, নেট প্রবলেম করতেছে বেশি, মনে হয় একটু নেট প্রবলেম করতেছে, আমারও তেমন মনে হচ্ছে। ওকে, তাহলে দেখো চাহিদার আর স্থিতিস্থাপকতা, যেটা বলা হয় ইসি, বলছে সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের আপেক্ষিক বা সাথে পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদা যে আপেক্ষিক সাথে পরিবর্তন হয় তার অনুপাতে চাহিদা আর স্থিতিস্থাপকতা হয়। মেইনলি এখানে দুই ধরনের দ্রব্যের ক্ষেত্রে হয়, একটা হচ্ছে পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। আগে এক্সাম্পল শোনো, আমি যদি বলি দুইটা পরিপূরক দ্রব্যটা আগে বলি, পরিপূরক দ্রব্য, মনে রাখবা, আমি যদি বলি যে দুইটা পরিপূরক দ্রব্যের নাম বলো, যেমন চা, চায়ের দাম, চিনির চাহিদা। চায়ের দাম মনে করো যখন 1 কেজি দাম মনে করো চা পাতার দাম 100 টাকা, তখন চিনির চাহিদা হচ্ছে 5 কেজি চিনি কিনো। পরিপূরক মানে কি একজন সাথে একজন চলতে পারবে না। হ্যাঁ, সো চায়ের দাম বা চা পাতার দাম যদি বেড়ে 200 টাকা হয়ে যায়, চা পাতার যদি দাম বাড়ে, আমাকে বলো চিনির চাহিদা বাড়বে না কমবে? ডেফিনেটলি যখনই চা পাতার দাম বাড়বে মানুষ চা কম কিনবে, চা পাতা কম কিনবে, আর চা পাতা কম কিনলে চিনিও কম লাগবে। সো চায়ের দাম বাড়লে, চা পাতার দাম বাড়লে চিনির চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তন, একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা কি পায়, হ্রাস পায়। তার মানে বিপরীতমুখী সম্পর্ক, কি মুখী, বিপরীতমুখী। আরেকটা দ্রব্য বলি, মনে করো পরিবর্তক দ্রব্য বলি। হ্যাঁ, আমি এখানে বললাম দুইটা পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। মনে করো চায়ের দাম এখানে দিলাম কফি চাহিদা। মনে করো চায়ের দাম হচ্ছে, এখানে আমি চা বলতে 1 কাপ চার কথা বোঝাচ্ছি,
চায়ের দাম যখন 10 টাকা, কফির চাহিদা হচ্ছে 20 জনের কফি খায়, এই 1 কাপ চায়ের দাম যদি বেড়ে 20 টাকা হয়ে যায়, বলো কফির চাহিদার উপর কি প্রভাব পড়বে? তোমরা আমাকে আনসার করবা। আমাদের, হ্যাঁ আবার বলছি, আমাদের যদি চায়ের দাম 10 থেকে 20 হয়ে যায়, তাহলে কফির চাহিদার উপর কি প্রভাব পড়তে পারে? আনসার হচ্ছে, যখনই চায়ের দাম বেড়ে 10 থেকে 20 হয়ে যাবে, আমাদের এই কফির চাহিদা যেটা হবে, আমরা চায়ের দাম যখনই বাড়বে আমরা চিন্তা করব কি রে 20 টাকা দিয়ে চা খাওয়াচ্ছে, 10 টাকার চা 20 টাকা হয়ে গেছে, 20 টাকা দিয়ে চা খাওয়াচ্ছে, আমি চাইলে তো আর 10 টাকা বাড়া দিয়ে কফি খাইতে পারি। সো যখনই চায়ের দাম বাড়বে, চায়ের চাহিদা কমবে, অন্যদিকে কফির চাহিদা কি হয়ে যাবে? কফির চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদার সমমুখী সম্পর্ক হবে। হ্যাঁ, একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা কি হবে? সমমুখী সম্পর্ক হবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে এই পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে সমমুখী সম্পর্ক, কিমুখী? সমমুখী সম্পর্ক। আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে বিপরীতমুখী, বিপরীতমুখী সম্পর্ক। হ্যাঁ, বিপরীতমুখী সম্পর্ক হয়ে থাকে। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই আরআরএসের সাথে মেইনলি এই দুটো দ্রব্যের ক্ষেত্রে হবে, পরিপূরক আর পরিবর্তক। একটা সম্পর্কহীন দ্রব্যটা আমরা দেখাবো, সমস্যা নাই। তো আগে আমরা একটু পড়ে দেখি। এই দুটো এক্সাম্পল তো তোমরা বুঝছো না ভালো করে? ওকে ফাইন। যদি বুঝে থাকো, পরিপূরকের ক্ষেত্রে একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে, তার মানে বিপরীতমুখী সম্পর্ক। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা কি হয়ে যাবে? বেড়ে যাবে। এটা মনে রাখবা। হ্যাঁ, সমমুখী সম্পর্ক, এটা একটু মনে রাখবা। আচ্ছা, তো আমরা যদি বলি যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ইসি আমরা বের করব। হ্যাঁ, বলছে সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের আপেক্ষিক সদাসিক পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদা যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। এটা নোট লিখছে। নোট কি? যে দ্রব্যের দামের পরিবর্তন হবে সেটাকে ওয়াই দ্রব্য মনে করবা, যে দ্রব্যের চাহিদা পরিবর্তন হবে সেটাকে এক্স দ্রব্য মনে করবা। সূত্রটা ইজিলি বোঝার জন্য আর কি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে চাহিদার দামিষ্ঠতার মতোই, চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইড দামের আপেক্ষিক পরিবর্তন, তাই না? তার মানে ইপি এর যে সূত্র লিখছি সেটার মতোই লিখছি, শুধুমাত্র কি এই চাহিদার জায়গায় আমরা লিখছি এক্স দ্রব্যের, এই দামের জায়গায় লিখছি ওয়াই দ্রব্যের, উপরে এক্স নিচে ওয়াই। আমরা এমনিতেও জানি এক্স এর পরে কি হয়? ওয়াই হয় না? এক্স এর পরে কি? ওয়াই, মানে অ্যালফাবেট অনুযায়ী, তাই উপরে হবে এক্স, নিচে হবে কি? ওয়াই। এক্স দ্রব্যের চাহিদা পরিবর্তন, নিচে হবে দামের আপেক্ষিক পরিবর্তন। তারপর আগের মতো সেম। এই দেখো, এই জিনিসটা কিন্তু আগে বলছি আমরা যে চাহিদা পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক চাহিদা, শুধু এক্স দ্রব্যে লিখে দেবা। তো চাহিদা পরিবর্তনকে ডেল্টা কিউ বলে, আর প্রাথমিক চাহিদাকে শুধু কিউ বলে। যেটা এক্স দ্রব্য তাইকে লিখছি ডেল্টা কিউ এক্স, মানে এই যে ডেল্টা কিউ শুরু করে একটা এক্স লিখবা। আর প্রাথমিক যে চাহিদা এটাকে আমরা বলবো শুধু কি? কিউ, জাস্ট এক্স দ্রব্য বিদে এক্স লিখছি। ওকে ফাইন। আর নিচেটা কি? নিচেটা হচ্ছে এই যে দামের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক দাম, তাই না? সো দামের পরিবর্তনকে আমরা বলি ডেল্টা পি, আর প্রাথমিক দামকে শুধু আমরা পি বলি। যেহেতু ওয়াই দ্রব্য তাই জাস্ট ছোট করে ওয়াই লিখবা, আর কিছুই না, এইটুক। তাহলে এই জিনিসটা এখানে লিখছি। লেখার পর কি করছি আমরা? উপরে জায়গাটা আছে সেটা এখানে লিখে দিলাম। নিচে এই যে মাঝখানে ভাগটাকে আমরা যদি গুণ লিখি, এই নিচেটা উল্টে যাবে, পি ওয়াইটা উপরে, নিচে ডেল্টা পি ওয়াই হবে। তারপরে কি? ডেল্টা কিউ এক্স যেমন আছে তেমন, ডেল্টা পি ওয়াইটা পাশে আছে, কিউ এক্সটা পাশে চলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইসি এর সূত্র। আমি একটু লিখে দিচ্ছি আবার সুন্দর করে, যে ইসি এর সূত্রটা তাহলে কি? ইসি মানে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে হচ্ছে আগের মতো ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইড বাই কিউ ঠিক থাকবে, শুধু চেঞ্জ হচ্ছে এখানে এক্স দিবা, এখানে ওয়াই দিবা, জাস্ট পি ওয়াই কি হবে? কিউ এক্স, এইটুকু, আর কোনো পার্থক্য নাই। ইপি এর মতোই সূত্র, জাস্ট এক্স আর ওয়াই অ্যাড করে দিবা, আর কিছুই না। দেখো তো একটু সবাই বুঝতে পারছো কিনা? হয়েছে? ওকে ফাইন। সো আমরা একটা ম্যাথ করে ফেলি, চলো আমরা একটা ম্যাথ করলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, প্রথম বসে পরিবর্তক দ্রব্যের ম্যাথ করতে বসতে। পরিবর্তক দ্রব্য মানে কি? একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা কিংবা বৃদ্ধি পাবে। যেমন সম্মুখীন সম্পর্ক বলছিলাম, এই যে চায়ের দাম যখন 50 টাকা, কফির চাহিদা তখন 10। চায়ের দাম বৃদ্ধি পেয়ে যদি 60 টাকা হয়, এক কাপ চায়ের দাম 60 টাকা হয়, কফির চাহিদা বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 20 হয়েছে। মানে একটা বাড়লে, চায়ের দাম বৃদ্ধি পেলে কফির চাহিদা কি পেয়েছে? কফির চাহিদা বৃদ্ধি পেয়েছে। চায়ের দাম বৃদ্ধি পেলে কফির চাহিদা বৃদ্ধি পেয়েছে।
তাই তো? চায়ের দাম বৃদ্ধি পেলে কফি চাহিদা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এখান থেকে আমাদের ইসি এর মান বের করতে হবে। এখান থেকে আমাদের ইসি এর মান, তাহলে ইসি সমান আমরা বলতে পারি ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইডেড বাই কি হবে, কিউ হবে, জাস্ট এখানে এক্স লিখবা, ওয়াই লিখবা, এখানে ওয়াই, এখানে কি হবে, এক্স হবে, এইটুকু। তাহলে এখানে আমরা বের করে ফেলবো, এখানে আমরা বের করবো ডেল্টা কিউ এক্স, এটা আমরা বের করবো। তারপর ডেল্টা পি ওয়াই, এটা আমরা বের করবো। তারপর হচ্ছে পি ওয়াই আমরা বের করবো, কিউ এক্স আমরা বের করবো। হ্যাঁ, পি ওয়াই হচ্ছে প্রাথমিক দাম। দেখো এখানে চায়ের দাম ছিল 60 টাকা, সেখান থেকে বেড়ে 50 টাকা থেকে 60 টাকা হয়েছে। তার প্রাথমিক দাম হচ্ছে কত? 50। তাহলে এখানে লিখলাম 50। প্রাথমিক চাহিদার পরিমাণ, প্রাথমিক চাহিদা ছিল কত? কফির চাহিদা ছিল 10 একক, তাহলে এটা হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। তারপরে দেখো ডেল্টা কিউ এক্স, এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন, আগে ছিল 10, বৃদ্ধি পেয়ে হয়েছে 20, তাহলে চাহিদা পরিবর্তন কত? 20 মাইনাস 10, তাহলে আনসার হবে 10। আর ডেল্টা পি ওয়াই মানে হচ্ছে দাম, প্রাইস, ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন। সো দাম আগে ছিল 50, হয়েছে 60, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বিয়োগ দিব, তাহলে আনসার হবে এখানে 10। চলো এখন আমরা মানগুলো বসাই দিই। সো ডেল্টা কিউ এক্স মানে কি? ডেল্টা কিউ এক্স মানে হচ্ছে এটা, তাহলে 10 উপর হবে, ডেল্টা পি ওয়াই মানে হচ্ছে 10, তাও 10 ইন্টু পি ওয়াই মানে হচ্ছে 50, কিউ এক্স মানে হচ্ছে 10। ওকে ফাইন, আমরা একটু কাটাকাটি করি, এটা চলে যাবে। আর 50কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে আনসার হবে 5, তাই না? তাহলে আনসার 5 হয়েছে। এই যে পি এর মান কত বের হয়েছে, সরি ইসি এর মান কত বের হয়েছে? 5, ধনাত্মক। তাহলে মনে রাখবা পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা আর স্থিতিশীল মান কি হয়? ধনাত্মক হয়, ধনাত্মক। হ্যাঁ, এটা মনে রাখবা। ওকে, এমসি ক্লাস দিব? হ্যাঁ বাবা দিব, সব দিব, একটু ওয়েট করো। হ্যাঁ, পরীক্ষা আমি তোমাদের রুটিন দিয়ে দিয়েছি, আমাদের আজকে আমি আবার পোস্ট করে দিব, এই ক্লাসের পর আবার রুটিন পোস্ট করে দিব, তোমরা একটু রুটিনটা সেভ করে নিবা। হ্যাঁ, সব ক্লাস আছে। তাহলে আমরা পেয়েছি ইসি এর মান যদি ঋণাত্মক হয়, সরি ধনাত্মক হয়, সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। পরীক্ষা আসবে যে ইসিতে মান বের করে চাহিদা আর স্থিতি বের করো, অথবা চাহিদার ইসিতে বের করে এটার প্রকৃতি ব্যাখ্যা করো, তাহলে তুমি দেখবে যে যদি একটা দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা কথা বলছে, তার মানে ইসি হবে। হ্যাঁ, ইপি কিন্তু হবে না, ইপি হবে যে এই দ্রব্যের দাম সেই দ্রব্যের চাহিদা হলে ইপি হয়। আর ইসি কখন হয়? যখন একটা দ্রব্যের দামের সাথে অপর একটা দ্রব্যের চাহিদা কথা বলবে, ঠিক আছে? তো এরকম ইসি এর ক্ষেত্রে যদি ধনাত্মক মান বের হয় তার মানে পরিবর্তক দ্রব্য, যদি ঋণাত্মক বের হয় তা হচ্ছে পরিপূরক দ্রব্য, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা চলে আসি এরপরে, আমরা পরিপূরক দ্রব্যের করি একটা পরিপূরক দ্রব্য। কি বলছে দেখো, চায়ের দাম ছিল 80 টাকা, চিনির চাহিদা ছিল তখন 50, চায়ের দাম বৃদ্ধি পেয়ে যদি 100 টাকা হয়, চিনির চাহিদা হ্রাস পেয়ে 30 হয়েছে। দেখছো, এই যে যখন চায়ের কি বাড়ছে, দাম বাড়ছে, চিনির চাহিদা কমে গেছে, তার মানে বিপরীতমুখী সম্পর্ক। দ্যাট মিনস এগুলো কি পরিপূরক দ্রব্য, এমনি বোঝা যায়। হ্যাঁ, তবু আমাদের ম্যাথ করতে হবে, ইসি এর মান বের করতে হবে। ইসি সমান ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইড বাই কিউ লিখবা, আগে ইপি এর সূত্রটা লিখবা, লেখার পর এখানে এক্স লিখবা, ওয়াই লিখবা, জাস্ট ওয়াই এক্স লিখে আর কিছুই নাই। তো এখানে আমরা লিখবো, এখানে কি, এখানে হচ্ছে আমাদের ডেল্টা পি, এখানে আমরা লিখবো ডেল্টা কিউ এক্স, তারপর হবে ডেল্টা পি ওয়াই, হ্যাঁ, তারপর হবে পি ওয়াই কিউ এক্স, এটা আমরা লিখবো, ঠিক আছে? তো দেখো পি ওয়াই মানে হচ্ছে প্রাথমিক চাহিদার, পি ওয়াই মানে হচ্ছে প্রাথমিক দাম, পি মানে প্রাথমিক দাম কত ছিল? প্রাথমিক ছিল 80 টাকা, তাই না? 80 টাকা ছিল, তাই তো? 80 টাকা লিখলাম। ওকে, কিউ এক্স মানে হচ্ছে ওয়াই দেবে প্রাথমিক চাহিদা পরিমাণ ছিল 50 একক, 50 একক লিখে দিলাম। ওকে, কিউ এক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন, চাহিদা ছিল আগে 50, হইছে চাহিদা 30, তাহলে 30 মাইনাস 50 পরিবর্তিত মাত্রায় প্রাথমিক বের করতে হবে। হ্যাঁ, 30 থেকে 50 বিয়োগ করবো, তাহলে আনসার কত হবে? 30 থেকে 50 বিয়োগ করলে আনসার হবে -20। ওকে ফাইন। আর ডেল্টা পি মানে হচ্ছে দামের পরিবর্তন, আগে ছিল 80 টাকা, হইছে 100 টাকা, তাহলে 100 মাইনাস 80, তাহলে আনসার হবে 20 টাকা। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি ডেল্টা কিউ এক্স মানে এই যে -20। ওকে, ডেল্টা পি ওয়াই মানে হচ্ছে 20 লিখে দিলাম, ইনটু পি ওয়াই মানে হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। ওকে, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 50, তাহলে কাটাকাটি করবা, এর সাথে কাটাকাটি করলে হয় 1, তারপর 80কে তুমি 50 দিয়ে ভাগ করবে, তাহলে আসতে হবে কত?
মাইনাস আসবে আনসার, মাইনাস কত আসে 80 কে 50 দিয়ে ভাগ করলে কত আসবে 80 ভাগ 50, তাহলে আনসার পাবো -1.6, -1.6 এটা আসছে আনসার, তাই না? তার মানে কি ইসি এর মান ঋণাত্মক আসা মানে কি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আর ইসি এর মান কি আসবে ঋণাত্মক আসবে, ঋণাত্মক আসছে দেখছো, পরিপূরক ক্ষেত্রে কি আসবে ঋণাত্মক আসবে। হয়েছে? ওকে, তাহলে এটা হচ্ছে পরিপূরক দ্রব্যেরটা আমরা বললাম। আরেকটা আছে যেটাকে আমরা বলি সম্পর্কহীন দ্রব্য, মানে কোনো সম্পর্ক না থাকলে। যেমন ধরো বলছে এখানে রঙিন টিভির দাম 20,000 টাকা থেকে বেড়ে 25,000 টাকা হয়েছে, হওয়ায় মনে করি লবণের চাহিদা 100 একক স্থির থেকে গেল। দেখছো যে রঙিন টিভির দামের সাথে কি লবণের চাহিদা কোনো সম্পর্ক আছে? নাই, সম্পর্কহীন দ্রব্য। রঙিন টিভির দাম বাড়লো, লবণের চাহিদা আগের মতো আছে। তাহলে যদি আমরা ইসি বের করি তাহলে কি হবে? তাহলে ইসি মানে হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। জাস্ট এখানে এক্স লিখবা, ওয়াই লিখবা, ওয়াই এখানে এক্স হবে। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে হচ্ছে আমাদের ডেল্টা কিউ এক্স ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়াই, হ্যাঁ, তারপর হচ্ছে পি ওয়াই লিখবো, কিউ এক্স এর আমরা মান বের করবো। পি মানে প্রাথমিক দাম, বলে এখানে প্রাথমিক দাম কত ছিল 20,000, তাহলে 20,000 প্রাথমিক দাম লিখলাম। তারপর হচ্ছে কি মানে প্রাথমিক চাহিদা পরিমাণ 100 ছিল, চাহিদা পরিমাণ 100 ছিল, প্রাথমিক চাহিদা পরিমাণ 100 ছিল। এরপর আসো চাহিদার পরিবর্তন 100 দিয়ে গেছে, তার মানে পরিবর্তন কত 100 মাইনাস 100, পরিবর্তন মানে 100, প্রাথমিক মানে 100, তার মানে আসবে 0। আর ডেল্টা পি ওয়াই দামের পরিবর্তন 20,000 থেকে 25,000 এসেছে, তাহলে 25,000 মাইনাস কত মাইনাস 20,000, তাহলে আনসার হবে কত? আনসার হচ্ছে 5,000 হবে। ওকে, তাহলে এখানে আমরা যদি মানটা বসাই দিই, উপর হবে ডেল্টা কিউ এক্স হচ্ছে আমাদের 0, ডেল্টা পি ওয়াই হবে আমাদের 5,000 ইনটু উপরে হবে আমাদের ডেল্টা পি ওয়াই হচ্ছে 20,000, ওকে, নিচে হবে 100। তো দেখো উপর সংখ্যার সাথে এটা গুণ করলে উপরে যা মানে কোনো কিছুর সাথে যাই তুমি গুণ করো, 0-এর সাথে তুমি যাই গুণ করো আনসার 0, নিচে যতই হোক নিচে একটা দুইটা শূন্য বাড়বে, 5,000 দুইটা শূন্য বাড়বে, দুইটা শূন্য বাড়াই দিলাম, হ্যাঁ, তাহলে এখানে হবে 5 লক্ষ। 0-কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো না কেন, 0-কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আনসার হবে কত আসবে? আনসার আসবে 0। আনসার কত আসবে? 0। 0-কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আনসার কত আসবে? 0 আসবে। 0-কে তুমি যা দিয়ে ভাগ করো না কেন, তো 0 আসার কারণ কি? কারণ এদের মধ্যে কোনো স্থিতিস্থাপকতা নাই, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, এটা বোঝাচ্ছে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? ওকে, তাহলে ইসি এর মান আমাদের 0 আসলে সেটাকে আমরা বলি সম্পর্কহীন দ্রব্য। ওকে, তারপর চলে আসি, এরপর আমাদের আর নাই। এরপর হচ্ছে যোগানের দাম সাথে এটা একদম সেম, চাহিদার দামের মতোই, হ্যাঁ, শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে এখানে এই জায়গায় যোগানের পরিবর্তনকে ডেল্টা এস আর প্রাথমিক যোগানকে শুধু এস, তার মানে সূত্রের মধ্যে ডেল্টা কিউ না হয় এখানে ডেল্টা এস হবে, এখানে কিউ না হয় শুধু এস হবে, এইটুকুই পার্থক্য। আর এক্সাম্পল তোমরা করতেই পারবা, এই যে দাম দেওয়া আছে 10 টাকা, সেখান থেকে 9 টাকা হয়েছে, যোগান 100 থেকে 90 হয়েছে, তাহলে তোমরাই করো, ইএস তোমরা বের করো। তাহলে উপর হবে ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইডেড বাই কি হবে? এস হবে। তাহলে এখানে আমরা মানগুলো বের করে দিব। এখানে আমাদের ডেল্টা এস এর মান, তারপর হচ্ছে ডেল্টা পি এর মান, এস এর মান। পি মানে প্রাথমিক দাম, বলো প্রাথমিক দাম কত আছে? 10। প্রাথমিক চাহিদার পরিমাণ, প্রাথমিক চাহিদা যোগানের পরিমাণ, কত আছে? 100 বসা দিলাম। ডেল্টা এস মানে হচ্ছে যোগানের পরিবর্তন 90 মাইনাস 100, হ্যাঁ, 90 মাইনাস 100, তার মানে হবে -10। আর ডেল্টা মানে দামের পরিবর্তন 9 - 10, তাই না?
9 মাইনাস 10 তার মানে হচ্ছে -1। ওকে, তাহলে আমার মানটা বসে দিয়ে উপরে হবে -10 ডিভাইডেড বাই -1 ইনটু পি মানে হচ্ছে প্রাইস, সো 10 ডিভাইডেড বাই এখানে হবে কত 100। তাহলে आंसर হবে এখানে এই দেখো এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে কাটা দিলে 1 মানে উপরে কিছু না নিচে কিছু নাই, তো 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 এ আসবে। হ্যাঁ, এটা মাইনাস এটা মাইনাস চলে যাবে, তাহলে आंसर আসবে 1। आंसर কত আসবে? ইএস এর মান আসবে 1। কাটাকাটি যদি করতে না জানো, তোমার যদি মনে হয় যে না স্যার আপনি এত গণিত করতেছেন কেন, আমাকে একটু সোজাসুজি বলেন, সহজ করে বলেন, একদম ইজি। উপরে বসে গুণ করে দাও, তাহলে आंसर হবে 10 10 এ 100, তার মানে -100 উপরে নিচে -1 এর সাথে 100 গুণ করে দাও, তাহলে হবে -100। -100 -100 দিয়ে ভাগ করলে কত হবে? 1 আসবে না? ভাগ করলে কিন্তু आंसर কত হয়? 1 হয়। 0 লিখে দিও না আবার ভুলে, হ্যাঁ 1 হয়। ঠিক আছে, মাইনাস মাইনাস চলে যাবে, কাটাকাটি হয়ে যাবে। সো आंसर হচ্ছে 1। তাহলে ইএস এর ক্ষেত্রে आंसर কি হবে? 1 আসছে। ঠিক আছে, এখানেও সেম, ইএস এর মানটা 1 এর সমান, 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট, অসীম, শূন্য হইতে পারে। হ্যাঁ, যেটা আমরা যোগানের চাহিদা ক্ষেত্রে বলছি, এখানেও সেম, ইএস এর মানটাও চাহিদার দামের মতো এখানেও হইতে পারে। তো এখানেও সেম, ইএস এর মানের উপর ভিত্তি করে এগুলো কি আছে? নাম আছে, সেম নাম আগের মতোই, শুধু পার্থক্যটা হচ্ছে আগে এই তিনটা রাখা ছিল নিম্নগামী, যেহেতু চাহিদা রাখা ছিল, এখন শুধু কি হবে? ঊর্ধ্বগামী হবে। বাকি সব সেম, এগুলো সব সেম। আর এখানে শুধুমাত্র স্থিতিস্থাপক চাহিদা না বলে যোগান বলবো, চাহিদার সাথে কি বলবো? যোগান বলবো। সেম টপিক, সেম। তাহলে পারবো কিনা বলো সবাই, একটু আমাকে জ্বলাও, পারবে কিনা? নেট প্রবলেম করতেছে? আচ্ছা, শোনো, এখন তোমাদের উদ্দেশ্যে বলি, যারা 26-এর শিক্ষার্থী আমাদের সাথে কোনো কারণে যদি যুক্ত হয়ে থাকো, কেউ কি আছো 26-এর আমাদের সাথে? কেউ কি আছো? স্যার অসীম মানের উদাহরণ দেন তো। ও আচ্ছা, অসীম, এটা কখন অসীম আসে? অসীম কখন আসে দেখো, এরকম যদি হয়, একটা এক্সাম্পল দিই, খুব ভালো কথা বলছো, একটা এক্সাম্পল দিই। মনে করো আমি বললাম যে এখানে বলছো অসীম কখন হয়? স্বাধীন চলকের পরিবর্তন ছাড়া যদি অধীন চলকের পরিবর্তন হয়। তার মানে কি? মনে করো কোনো একটা দ্রব্যের দাম মনে করো 10 টাকা আসে, সেই দ্রব্যের আমি যদি যোগানের কথা বলি, চাহিদার কথা বললো সেম, মনে করো যোগান আছে হচ্ছে 20, দাম 10 টাকায় আছে, কিন্তু যোগান বেড়ে মনে করো 30 হয়ে গেছে। তুমি যে এটা ইএস, তুমি যদি ইএস বের করো, তাহলে ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা কি হবে না, ডেল্টা এস হবে, ডেল্টা এস ডিভাইড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইড বাই যদি কিউ করো, তাহলে ইএস এর মান তোমার বের হয়ে যাবে। কত হবে? ডেল্টা এস মানে হচ্ছে চাহিদার যোগানের পরিবর্তন, 30 থেকে 20 বিয়োগ করে দাও, আনসার হবে 10। ডেল্টা মানে দামের পরিবর্তন, 10 থেকে 10 বিয়োগ করে দাও, দাম কত হবে? 10 থেকে 10 বিয়োগ করলে হবে 0 না 0, ইন্টু পি মানে প্রাথমিক দাম, প্রাথমিক কত হবে? 10, আর প্রাথমিক চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, সরি এটা এস হবে, বারবার কিউ লিখতেছি, এস হবে। তাহলে প্রাথমিক যোগানের পরিমাণ কত? 20 লিখে দিলাম। তো দেখো উপরে হচ্ছে 10 10 100 হবে উপরে, ওকে, আর নিচে 0 এর সাথে বিয়োগ করলে আনসার 0 হবে। তো কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে, যে কোনো সংখ্যা, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আনসার আসবে অসীম, ম্যাথ এরর লেখা আসবে। তোমাদের ক্যালকুলেটর করে দেখো, 100 কে তুমি যে 0 দিয়ে ভাগ করলে লেখা আসবে ম্যাথ এরর। এর মানে হচ্ছে মানটা এত বড় আসতেছে যে তোমার ক্যালকুলেটর এটা নিতে পারতেছে না, এত বড়, সেজন্য এটাকে আমরা অসীম বলি। এটা আনসার কিন্তু 0 হবে না। কোন সংখ্যাকে, এই শোনো, 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, যে কোনো সংখ্যা হইতে পারে, তখন আনসার আসবে 0। কিন্তু যদি কোন সংখ্যাকে উপরে যতই থাকুক তুমি যদি 0 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু মান অসীম আসবে। এই কথাটা দুটো মনে রাখবা। হ্যাঁ, 0 কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, ক্যালকুলেটরে চেপে দেখবা 0 কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ওটা 0 বরাবর দেখাবে ক্যালকুলেটরে, কিন্তু এই পাশে 0 দিয়ে ভাগ করলে ম্যাথ এরর আসবে। ম্যাথ এরর মানে হচ্ছে সেটা অসীম। আমরা কি বুঝছি? পারবো? বলছে দ্বিতীয় পত্রে এমসিকিউ 27 আসছে, আর সিকিউ ম্যাথ থেকে 2টা আসছিল, দিসি, বাকিটা বাধ্যতামূলক, ব্যাখ্যামূলক, আর হাতের লেখা খারাপ, এবার আসবে ইনশাল্লাহ, অবশ্যই আসবে। ঠিক আছে, অবশ্যই আসবে ইনশাল্লাহ। আবির হুসাইন, বর্ষা রাখো। হ্যাঁ, ফার্স্ট পার্টটা ভালো করে করো, ফার্স্ট পার্টটা টেনে দিবা, যেন ফার্স্ট পার্টে 95-এর উপরে চলে আসে মার্কস। যেহেতু তোমার হাতের লেখা খারাপ বলতেছে, সো 95+ তুলতে পারবা, একটু চেষ্টা করলে হবে ফার্স্ট পার্টটা। জাস্ট আমার ক্লাসগুলো করো। হ্যাঁ, আর এইখানে যে ক্লাসগুলো
আমি কিন্তু আমাদের রুটিন আমি বলে দিচ্ছি, আগামীকালকে তোমাদের সেকেন্ড পেপার প্রথম নবম অধ্যায় ক্লাস হবে, এরপর দিন দশম অধ্যায় ক্লাস হবে, এরপর বন্ধ থাকবে একদিন, যেহেতু তোমাদের ইসলাম ইতিহাস ক্লাস আছে। আবার তোমাদের ক্লাস হবে 18 তারিখ 19 তারিখ, বুঝছো? তো একটু তোমরা ভালো করে 18 তারিখ তোমাদের 20 টাকা সাজেশন ক্লাসটা হবে, 17 তারিখ তোমাদের 20 টাকা সাজেশন ক্লাসটা হবে, 18 তারিখ তোমাদের হবে এমসিকিউ ক্লাস, সকালে হবে বিকালে সন্ধ্যায় হবে এমসিকিউ ক্লাসটা। অ্যাডমিশন প্রিপারেশন কোথায় নেওয়া বলা হবে? ডেফিনেটলি আমি বলবো তোমরা যারা পড়ালেখার সাথে যুক্ত আছো, পড়ালেখার যে কোর্স আমরা লঞ্চ করেছি সেই কোর্সে তোমরা ভর্তি হবা একদম নিশ্চিন্তে। যেহেতু আমি তোমাদেরকে আমার উপর তোমরা ভরসা রাখতে পারো যে এটা তদারকিটা আমি করতেছি, তাই না? সো অবশ্যই তোমরা বেস্ট একটা সার্ভিস পাবা। এবং তোমাদের জন্য যারা ব্যবসা শিক্ষার আছে তোমাদের জন্য স্পেশাল কিছু আছে এবারে। তো ব্যবসা শিক্ষার জন্য আমি তোমাদেরকে অ্যাকাউন্টিংয়ের উপর একটা ভালো তোমাদের সারপ্রাইজ দেবো। হ্যাঁ, তো এটার জন্য ওয়েট করো 20 তারিখ পর্যন্ত, 20 তারিখে সেটা আমি দিব। ওকে, এক ক্লাসে কি নবম অধ্যায় শেষ হবে? হ্যাঁ ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো কালকে শেষ করার জন্য। দরকার হলে আমরা ক্লাসটা একটু আগে শুরু করে দিব, হয়তো 7টায় শুরু করে দিব আমি, আমার একটা রাতে প্রোগ্রামও আছে, দাওয়াত আছে, সো একটু আগে ভাগে শুরু করে দিব ক্লাসটা, বুঝছো? শোনো, 26-এর যারা আছো তাদের উদ্দেশ্যে বলি, আমাদের 26-এর গোল্ডেন ব্যাচে ভর্তি চলতেছে অল সাবজেক্টের, তো তোমরা সেটাতে ভর্তি হতে পারো। আবার যাদের শুধুমাত্র ইকোনমিক্সের প্রবলেম, আমাদের ইকোনমিক্স 0 to হিরো ব্যাচ আছে, সেটাতে তোমরা ভর্তি হতে পারো। হ্যাঁ, সো এই আর কি, আজকে ক্লাস এখানে শেষ, আমাদের টপিকও শেষ এখানে, ঠিক আছে? তোমাদের এই চ্যাপ্টারের পর কিছু এখানে সিকিউ দেওয়া আছে, তোমরা এগুলো একটু সলভ করবা, তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভিডিওর উপরে রেসুস একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা আগের গ্রুপগুলোতে নাই আমাদের নোট শেয়ার গ্রুপে তারা অ্যাড হয়ে যাবে, আর যারা আছে তাদের অ্যাড হওয়ার দরকার নেই, ঠিক আছে? সো দেখাবো ইনশাআল্লাহ আগামীকাল আমরা চ্যাপ্টার 9 আলোচনা করবো প্রথম পত্রে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আর তোমাদের এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হবে, আর তোমরা আগের ক্লাসগুলো যদি না পেয়ে থাকো, আমাদের যে আগের ক্লাসগুলো হয়েছে ফার্স্ট পাওয়ার উপর, সেগুলো আমাদের লিঙ্ক সহ আমি একটু পরে তোমাদেরকে পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।